আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত, কমে গেছে পাশের হার। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা, প্রকল্প নেবে ইসি। নির্বাচনে জনগণের সিদ্ধান্তই শেষ কথা, ভবিষ্যতে নির্ধারিত হবে তাদের ভোটে। ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে হামলা, ইয়েমেনের হুতিদের নতুন চ্যালেঞ্জ। ভারতের জলবায়ু বিপর্যস্ততা, ধ্বংসের ছাপে ভবিষ্যতের শঙ্কা। সাকিবের নতুন লড়াই রাতের মাঠে, ভোরে রংপুরের প্রতিদ্বন্দ্বিতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে প্রকাশিত হল 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এই বছর গড় পাশের হার হল 68.45%, যা গত বছরের 83.4%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অর্থাৎ এক বছর আগের তুলনায় পাশের হার প্রায় 14.95% কমে গেছে। বৃহস্পতিবার 10 জুলাই দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সমন্বয়ে ঢাকাসহ দেশের সব বোর্ড একযোগে এই ফল ঘোষণা করে। প্রতিবারের মতো এবারও ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ছিল না, তবে ফলাফলের বিষয়গুলো নিয়ে এক বেঞ্চমার্ক সভা হয়। এই বছর গড় পাশের হার 68.45%, যা অনেকটাই পিছিয়ে গত বছরের তুলনায়। মোট জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী, যা গত বছর ছিল 1,82,129 জন। অর্থাৎ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 43,097 জন কমেছে। এই জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র 73,616 জন এবং ছাত্র 65,416 জন। ঢাকা বোর্ডের পাশের হার 67.51, রাজশাহী বোর্ডের পাশের হার 77.63, কুমিল্লা বোর্ডের 63.6, যশোর বোর্ডের 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07। বোর্ড ভিত্তিক ফলাফল: সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63%, যশোর বোর্ডে 73.69%, চট্টগ্রাম 72.7%, সিলেটে 68.57%, ঢাকা 67.51%, দিনাজপুর 67.3%, কুমিল্লায় 63.60%, ময়মনসিংহে 58.22%, বরিশালের সর্বনিম্ন পাশের হার 56.38%। প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নতুন পথ খুঁজে পাবেন। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রকল্পের মাধ্যমে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে সহজে ও নিরাপদে ভোট দিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে থাকা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সভার মূল আলোচনায় উঠে আসে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এই প্রকল্পের আওতায় পোস্টাল ব্যালটের ব্যবহার সক্ষম করা হবে, যেখানে দেশের বাইরে থেকেও ভোটদান সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য 48 কোটি টাকার বরাদ্দ ধরা হয়েছে, যা এই নতুন পদ্ধতিকে বাস্তবায়নে সহায়তা করবে। এর মাধ্যমে আগের পদ্ধতিতে ভোটের অনিয়ম কমে আসবে এবং প্রবাসীরা সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে জনগণের বিচারে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সিদ্ধান্তের মালিক নিশ্চয়ই দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব নেবে এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। এই কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বের টেকসই ভিত্তি জনগণের আস্থা ও ভোটের ওপর। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ভাষাকে তিনি উল্লেখ করে বলেন, সাংবাদিকদের রক্তচক্ষু দেখানোর মতো ভাষা আপনি প্রয়োগ করেছেন, কিন্তু কি মনে করেন এই ভাষা কি স্বৈরশাসনের প্রতিচ্ছবি নয়? এই ভাষা সেই শাসকদের যারা কথায় কথায় গুম করত, নিগ্রহ করত। তিনি আরও বলেন, মাহমুদুর রহমান, শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা নিগৃহীত হয়েছেন। 62 জন সাংবাদিক গুমের শিকার হয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই জাতীয় প্রেস ক্লাবে BFUJ ও DUJ আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন,
এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার। এবং আজকে যারা সংবাদপত্রকে বলে চতুর্থ স্তম্ভ, সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন। সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের জনগণ, তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে। দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য নতুন আতঙ্কের নাম ইয়েমেনের হুতিরা। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বিশাল আকৃতির জাহাজ ডুবিয়ে দেওয়ার পর এবার তারা ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। হুতিরা বৃহস্পতিবার 10 জুলাই জানায় তারা গুণগত সামরিক অভিযান পরিচালনা করেছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে হুতিরা ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। তবে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া সামরিক সূত্র জানায় হুতিরা ইটার্নিটি সি নামের একটি জাহাজের 6 ক্রুকে জিম্মি করেছে। গত সোমবার এই জাহাজে হামলা চালায় হুতিরা, যার ফলে 4 নাবিকের মৃত্যু হয়। জাহাজটি মঙ্গলবার ডুবে যায়, যেখানে মোট 25 জন ক্রু ছিলেন। এর মধ্যে কিছু জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও 11 জন নিখোঁজ রয়েছে। হুতিরা অন্তত 6 জনকে আটক করে রেখেছে বলে জানা গেছে। মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, কিছু ক্রুকে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়েছে এবং নিরাপদ স্থানে রেখেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের প্রতিটি অংশে স্পষ্টভাবে ফুটে উঠছে, বিশেষ করে ভারতের রাজধানী সিমলায়, যেখানে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বৃষ্টি, বন্যা এবং ধসের কারণে ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে সর্বশেষ 2024 সালে এই বিপর্যয়গুলোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। তবে সামগ্রিকভাবে 2022 সালে বৃষ্টি, বন্যা ও ধসে মোট 125 জনের মৃত্যু হয়। সেই সাথে 7টি মারাত্মক মেঘ ভাঙা বৃষ্টি ও 30টির বেশি আকস্মিক বন্যা এই অঞ্চলকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রোহরুতের ঘটনা খুবই দুঃখজনক। প্রায় 500 ছাগল ও ভেড়া মারা গেছে, বহু সরকারি সম্পত্তি ধ্বংস, বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বহু ভবন দুর্ঘটনার শিকার হয়েছে। এই পরিস্থিতি দেখিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। রাজধানী সিমলায় এই বিপর্যয়গুলো শুধু প্রাণহানি নয়, বরং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক অসুবিধা ডেকে আনে। সরকারি রিপোর্টে বলা হয়, মেঘ ভাঙা বৃষ্টি, ধস ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রচুর বাড়ি, গোশালা ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে T20 সিরিজের প্রথম ম্যাচ আজ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এই মহারণ শুরু হয়েছে। 3 ম্যাচের এই সিরিজে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। তবে বড় খবর হলো, আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে ফিরছেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আজ রাতেই মাঠে নামবেন গ্লোবাল সুপার লিগের মাধ্যমে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনুপস্থিত এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে। এর আগে তার নাম গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের জন্য, তবে পরিস্থিতির কারণে সেই সম্ভাবনা বাস্তবায়ন হয়নি। সাকিবের এই প্রত্যাবর্তনের জন্য বিশেষ কারণ হল প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় বদলি হিসেবে তার ডাক আসে। একাদশে সুযোগ পেলে আজই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে শীর্ষ 5 দলের মধ্যে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স, রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেন্স, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস। মাঠে নামার এই মুহূর্তে প্রত্যাশা রয়েছে সাকিব আবারও তার ঝলক দেখাবেন বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।